জি স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ারলি না শুনলে বলবেন। হ্যাঁ, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি আমাদের একদম শুরুতে যে রিডিং মেটেরিয়াল গুলো দিয়েছিলাম সেগুলো থেকে যদি যাই, তাহলে আমরা এখানে একটা ডকুমেন্ট দিয়েছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট পিএমআই গাইডলাইন্স আর গাইড বুকস, গভর্নমেন্ট অফ বাংলাদেশের একটা বই দিয়েছিলেন। হ্যাঁ, দিস বুক ইজ ভেরি হেল্পফুল। হ্যাঁ, এই বইটা এখানে আছে সরকারি খাতে উন্নয়ন প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা। হ্যাঁ, এই জিনিসটা আপনারা কালেকশনে রাখবেন যারা প্রজেক্টে কাজ করবেন। এখান থেকে সবকিছুর অ্যান্সার পাবেন, যে প্রজেক্টের যে কোনো কাজে আটকে গেলে কিভাবে করতে হবে। আর হচ্ছে এখন আমরা যেটা আজকে আলোচনা করব যে দুটো জিনিস, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে প্রজেক্ট টাইপস। আচ্ছা, আমরা এখন ওই যে বইটা দেখালাম, গ্রিন বুক, সেখানে সবগুলো জিনিসই আছে। আমরা আসলে ওই বইটা আপনাদেরকে রেফারেন্স হিসেবে দিয়েছি, কিন্তু আমরা আজকে যেটা যতটুকু করব ওটাই হচ্ছে আপনাদের অতটুকু জানলেই হবে ফর দিস কোর্স। হ্যাঁ, বেসিক জিনিসটা বলে দিব, সো দ্যাট উই ক্যান, ওই বইটা তোমাদের আপনাদের আলাদা করে পড়তে হবে না, বাট কিপ ইট অ্যাজ এ রেফারেন্স বুক। হ্যাঁ, ফর এনি জিওপি প্রজেক্ট অর পাবলিক সেক্টর প্রজেক্টস। আচ্ছা, এখন প্রথমে আসি যে আমরা যখন পাবলিক সেক্টর প্রজেক্ট বা গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রজেক্ট বলি, এই প্রজেক্টের টাইপ, হ্যাঁ, কত টাইপের প্রজেক্ট? বেসিক্যালি 5 টাইপস অফ প্রজেক্ট আছে, 4 ধরনের প্রজেক্ট। প্রথমটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে রাস্তাঘাট, বিল্ডিং, হ্যাঁ, বা কোনো ফ্যাসিলিটি তৈরি হয়। বেশিরভাগ প্রজেক্টই হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটার জন্য আমাদের একটা প্রজেক্ট ডকুমেন্টের নাম হচ্ছে ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা ইন্টারন্যাশনাল জার্গনে যেটা জিনিসটা প্রজেক্ট চার্টার বলি, আমাদের এখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, সেটা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য সেই ডকুমেন্ট। এখন ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে বলতে অল টাইপ অফ ইনভেস্টমেন্ট প্রজেক্টস, সবই অলমোস্ট। এছাড়া আরো 4 ধরনের প্রজেক্ট আছে। একটাকে বলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট। হ্যাঁ, সেটা খুব ছোট আকারে কোনো প্রজেক্ট হলে, পাইলটিং হলে, যেখানে আপনারা ডেভেলপমেন্ট পার্টনার কিছু হয়তো ফান্ডিং করে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট। আর টেকনিক্যাল প্রজেক্ট অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট দুটোই কিন্তু সেম। সো ডিফারেন্স হচ্ছে যে টেকনিক্যাল প্রজেক্টে কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কোনো ফান্ডিং থাকে না, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে অবশ্যই থাকতে হবে ডেভেলপমেন্ট পার্টনারের। ডেভেলপমেন্ট পার্টনার বলতে হচ্ছে মাল্টিল্যাটারাল হতে পারে, বায়োল্যাটারাল হতে পারে। মাল্টিল্যাটারাল মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এগুলো হতে পারে, বা বায়োল্যাটারাল হতে পারে, যেমন জাইকা, হ্যাঁ, যেমন ডানিডা, হ্যাঁ, লাইক দিস, হ্যাঁ, হতে পারে। এখন হচ্ছে অথবা চাইনিজ ফান্ডিং, এনিথিং। আর ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট হচ্ছে কোন একটা প্রজেক্ট করার আগে ওটা প্রজেক্টটা আমরা করব কিনা সেটার জন্য যে প্রজেক্টটা রান করা হয় সেটা ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট। সেটা একটা প্রজেক্ট কিন্তু ইটসেলফ। হ্যাঁ, সেটা একটা প্রজেক্ট। আর অপারেশন প্ল্যান হচ্ছে খুব বেশি কিছু না, এটা শুধুমাত্র ইউজ করা হয় হেলথ সেক্টরে এবং প্রাইমারি এডুকেশন সেক্টরে। 5 নাম্বারটা অত ইম্পর্টেন্ট না ফর ইউর কোর্স, এটা খুব খুব রেয়ারলি ইউজ করা হয় দিস ডেজ। তাহলে গভর্নমেন্ট অফ প্রজেক্ট মানে 5 ধরনের: ডেভেলপমেন্ট প্রজেক্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, টেকনিক্যাল প্রজেক্ট, ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট, অপারেশন প্ল্যান। এখন ডেভেলপমেন্ট প্রজেক্টটা আসলে কি? এটাই হচ্ছে মানে 90% অফ প্রজেক্টস আর ডেভেলপমেন্ট প্রজেক্টস। হ্যাঁ, আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট বা প্রজেক্টগুলো থাকে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে
প্রোগ্রাম তাই সেই বইয়ের মধ্যে, তাই না? সেখানে প্রায় 1500+ প্রজেক্ট আছে, তার মধ্যে ম্যাক্সিমাম প্রজেক্টে ডেভেলপমেন্ট প্রজেক্ট। Projects having mainly investment components such as construction of power station, industry, building, roads, highway, culvert, bridge, anything you can think of. হ্যাঁ, এখানে ক্যান ইনক্লুড গুডস, ওয়ার্কস এন্ড সার্ভিসেস। আসলে আমাদের মানে পাবলিসিটি প্রজেক্টে সবগুলো কাজকে 3 ভাগে ভাগ করা হয়। কিছু গুডস, যেটা কিনা সামথিং ট্যানজিবল, যেটা কিনা আমরা কিনতে পারি। ওয়ার্কস মানে কাজ, যে একটা বিল্ডিং করতে হয় যে লেবার কস্ট বা কাজটা যে করবেন, এটা ওয়ার্কস। সার্ভিস হচ্ছে যদি আপনি কোনো ফর এক্সাম্পল কোনো কনসালটেন্ট সার্ভিস নেন বা কোনো একটা লজিস্টিক সার্ভিস নেন, গাড়ি ভাড়া করেন, এগুলো সার্ভিস। হ্যাঁ, এখন হচ্ছে 3টা জিনিসই ডেভেলপমেন্ট প্রজেক্টে থাকতে পারে। টিএ কম্পোনেন্ট, মানে এর মধ্যে ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে অনেক সময় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কম্পোনেন্ট থাকে, থাকতেও পারে নাও পারে। হ্যাঁ, এটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে বইটা, তার মেইন পার্টে এটা থাকে, মানে মেইন জিনিসটাই হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হচ্ছে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট। কোনো কোশ্চেন থাকলে করবেন, কিন্তু অনলাইন ক্লাস তো আমি কিন্তু বুঝবো না আপনাদের। হ্যাঁ, আপনার একটু প্রশ্ন থাকলে একটু করবেন। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, এখানে কি হয়, ইমপ্রুভমেন্ট অফ ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রান্সফার অফ টেকনোলজি, ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্সেস, এগুলো। এখানে কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হয় না কিন্তু। হ্যাঁ, যেমন কনসালটেন্সি হতে পারে, ট্রেনিং হতে পারে, ফেলোশিপ স্টাডি হতে পারে, কিছু ইকুইপমেন্ট দিল, কিছু ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিল, কিছু সার্ভিস দিল, কিন্তু এখানে ওয়ার্কস থাকবে না। ওয়ার্কস মানে হচ্ছে আপনি যখন একটা 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 বিল্ডিং বানাবেন, হ্যাঁ, তা সেটার মধ্যে ওয়ার্কস থাকে তো, হ্যাঁ, যেখানে কাজ করতে হয়, সেগুলো কিন্তু এখানে থাকবে না। অবভিয়াসলি টেকনিক্যাল প্রজেক্ট খুব, তার আকারটা খুব ছোট হয়, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট। এখন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এবং আরেকটা প্রজেক্ট বলছে টেকনিক্যাল প্রজেক্ট, অ্যাসিস্ট্যান্ট কথাটা নাই। দিস টু আর সেম, অনলি ডিফারেন্স ইজ ফান্ডিং। হ্যাঁ, ফান্ডিংটা কি ডিফারেন্স, যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে ডেভেলপমেন্ট পার্টনারের একটা ফান্ডিং থাকবে, পুরোপুরি না হতে পারে, ডেভেলপমেন্ট ফান্ডের জিওবি মিলাই হতে পারে, একটা পোর্শন থাকতেই হবে, নাহলে এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট বলা যাবে না। আর যদি পুরোটা জিওবি থেকে হয় এই কাজগুলোই, মানে আমরা বাংলাদেশের ফান্ডিং থেকে আসছে, তাহলে এটাকে বলবো টেকনিক্যাল প্রজেক্ট, অ্যাসিস্ট্যান্ট কথাটা থাকবে, এই ডিফারেন্স। আর সবাই ফিজিবিলিটি স্টাডি, এখন আমরা লার্জ ইনভেস্টমেন্ট প্রজেক্ট করতে চাই, তখন আসলে এটাকে ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হয়। যেমন পদ্মা ব্রিজ করার আগে কিন্তু ডিটেল ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, হ্যাঁ, সো দ্যাট এটা ফিজিবল কিনা। কারণ এখানে কি দেখা হয়, ডিমান্ডটা দেখা হয়, এই ডিমান্ডে যে জিনিসটা হবে মেইন প্রজেক্ট, সেই প্রোডাক্ট বা সার্ভিসের ডিমান্ড আছে কিনা, এক্সপেক্টেড বেনিফিশিয়ারি কারা, রিসোর্স কি অ্যাভেলেবেল আছে কিনা প্রজেক্ট করার জন্য, ইনভেস্টমেন্ট কস্ট কিরকম হবে, এক্সপেক্টেড বেনিফিট কি হবে, ইম্প্যাক্ট হবে, এই জিনিসগুলো বড় দাগে দেখেন ফিজিবিলিটি স্টাডি প্রজেক্টে। ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট যদি আপনার মানে পজিটিভ হয়, তাহলে মেইন প্রজেক্টটা নেওয়া হয়। এখন এখন গভর্নমেন্ট অফ বাংলাদেশের যেটা ডিরেক্টিভ আছে, ওই যে গ্রিন বুকে আসছে, দেখবেন যে কোনো প্রজেক্টের ভ্যালু যদি 50 crore আর অ্যাবভ হয়, ইউ মাস্ট কন্ডাক্ট দ্য ফিজিবিলিটি স্টাডি, ঠিক আছে? আর 50 crore এর নিচে হলে করলে ভালো, না করলেও হ্যাঁ ওকে, বাট 50 crore নিচে হলেও আপনাকে করতে পারেন বা দরকার হলে করতে হবে। বাট 50 crore উপরে হলে, হ্যাঁ, তাহলে কিন্তু ফিজিবিলিটি স্টাডি করে নিতে হবে বিফোর টেকিং দ্য মেইন প্রজেক্ট, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল? জি স্যার। বলেন স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার এখানে টেকনিক্যাল যে আমাদের অ্যাসিস্ট্যান্ট যে প্রজেক্ট, আপনার স্যার এখানে বলছেন যে ওয়ার্কস থাকবে না। স্যার আমি যদি এখানে ক্যাপাসিটি বিল্ড আপ করতে যাই, আমাদের ট্রেনিং সেট আপ করতে হবে, ট্রেনিং সেন্টারের জন্য কি আমার বিল্ডিং লাগবে না স্যার? না না, ট্রেনিং বিল্ডিং ওরা করবে না, ওরা এক্সিস্টিং ফ্যাসিলিটিতে ট্রেনিং দিবে, ওরা বিল্ডিং করে ট্রেনিং দিবে। আমি স্যার আপনি যেখানে ধরেন, আমি ট্রেনিংটা একটা করাবো এক্সাম্পল দিই, স্যার। এটা বুঝবেন যে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে একটা, হ্যাঁ, ঠিক আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে। ওরা যখন শুরু করে,
তখন জাইকা একটা টিএ দেয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট করে। সেখানে হয়েছে কি, ওদের যে নিউ রিক্রুটমেন্ট যারা ছিল, সায়েন্টিস্টরা ছিল, ওদেরকে সবাইকে ট্রেনিং দিয়েছে, কিন্তু ট্রেনিং দিয়েছে কিন্তু ওদের ফ্যাসিলিটিতে, ওরা কিন্তু কোনো ফ্যাসিলিটি তৈরি করেনি। কিন্তু ট্রেনিং এর সময় সবাইকে একটা করে ল্যাপটপ দিয়েছে, মানে গুডস দিতে পারবে, হ্যাঁ, কিন্তু কোনো সিভিল ওয়ার্ক এখানে হবে না, ঠিক আছে? সিভিল ওয়ার্ক হলেই কিন্তু ওয়ার্কস চলে আসে, এটা হবে না। এটাই এখানে কিন্তু টিএ প্রজেক্টে এটা থাকবে না। গেট ইউর অ্যান্সার? তাহলে কি স্যার বিল্ডিং ফেসিলিটি যেটা মানে আমাদের যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি অন্য একটা পার্টি দিবে? না, না বুঝলাম না, বিল্ডিং ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার। মানে যেখানে আমি স্যার ট্রেনিং এ দেওয়া হবে স্যার, আমাদের যে মানে অন্যান্য সেট আপ থাকবে যে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি গুলা, যেখানে আমার জনবল বসে ট্রেনিংটা করবেন যে বিল্ডিং এ বসে, স্যার বলেন। এই বিল্ডিংটা কি তাহলে আমার প্রজেক্ট থেকে হবে না, টিএপি প্রজেক্ট থেকে হবে না? না না, হবে না। বিল্ডিং এক্সিস্টিং, ধরেন আপনি, আমি তো বললাম আপনার আপনার প্রতিষ্ঠান, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আমি যে মৎস্য পানি মন্ত্রণালয় স্যার। আচ্ছা, মৎস্য পানি সম্পদের একটা টিএ প্রজেক্ট দিবে, আপনাদের একটা ট্রেনিং রুম টুম আছে না? আচ্ছা স্যার, হ্যাঁ। হ্যাঁ, ওখানেই ট্রেনিং হবে। এখানে কোনো ট্রেনিং বিল্ডিং, কোনো সিভিল ওয়ার্ক হবে না। এটা খুব আচ্ছা ছোট আচ্ছা প্রজেক্ট, আচ্ছা। ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, ট্রেনিং এর তার জন্য। মানে স্যার গুডস আইটেম কেনা যাবে, গুডস করা যাবে? হ্যাঁ, গুডস করা যাবে, ঠিক আছে স্যার। গুডস করা যাবে, সার্ভিসও করা যাবে, কনসালটেন্সি স্যার যেমন, কিন্তু ওয়ার্কস করা যাবে না, মানে সিভিল কাজ ওয়ার্ক করা হবে যাবে। না, এক সোজা কথা। হ্যাঁ, স্যার স্যার। সহজ, এগুলো কোনো ছোট প্রজেক্ট হয় এগুলো, হ্যাঁ। জাস্ট একটা শুরু করলেন, একটা জানেন, ধরেন আপনার মৎস্য অধিদপ্তরে একটা, স্যার ধরেন ছোট একটা ল্যাব করবেন, কথার কথা। ওরা করবে কি, স্যার। আপনারা রুম টুম দিয়ে দিবেন, দুইটা রুম দিয়ে দিলে ওরা করবে কি, ল্যাবের ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে ল্যাব সেট আপ করে দিবে, এবং ল্যাবে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিংও দিয়ে দিবে। এটা একটা টিএ প্রজেক্ট। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। এখন টিএ প্রজেক্ট, অনেক সময় টিএ প্রজেক্ট সামটাইমস ফলোড বাই দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট। টিএ প্রজেক্ট করে দেখা যায় এটা সাকসেসফুল, তখন দেখা যায় যে এটা বড় একটা প্রজেক্ট নিলে, যেখানে একটা বড় একটা ফিশারিজ এর উপর একটা রিসার্চ একটা বিল্ডিং করলো টলো, এটা ডেভেলপমেন্ট প্রজেক্টে চলে যাবে, স্যার ঠিক আছে? তখন এটাই। তবে স্যার সেক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনারদের মানে অংশগ্রহণ থাকবে কোনটাতে? স্যার, যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে স্যার। হ্যাঁ, টেক্সটিং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট পার্টনারের অংশগ্রহণ মাস্ট। আর স্যার এই স্যার। একই কাজটা যদি আপনি করেন জিওবি হচ্ছে, পাঞ্চে করি। তাহলে এটাকে টেকনিক্যাল প্রজেক্ট বলবো, জাস্ট নামটা ডিফারেন্স হবে, অ্যাসিস্ট্যান্ট কথাটা থাকবে না, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে? থ্যাংক ইউ। এটাই ডিফারেন্স। থ্যাংক ইউ স্যার। ফিজিবিলিটি দেখলেন, ফিজিবিলিটি স্টাডি আমি তো বললাম যে 50 কোটির উপরে কোনো প্রজেক্টের জন্য করতেই হবে, আর 50 কোটির নিচে হলে দরকার হলে করবেন, না করলেও হবে। আর ফিজিবিলিটিতে কি, ফিজিবিলিটি স্টাডিতে কি কি থাকে? এখানে টেকনিক্যাল ফিজিবিলিটি দেখে যে কোনো একটা প্রজেক্টের, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি দেখে, ইকোনমিক্যাল ফিজিবিলিটি দেখে, এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি দেখে, সোশ্যাল ফিজিবিলিটি দেখে। মানে টেকনিক্যাল বলতে হচ্ছে এটা টেকনিক্যালি ফিজিবল কিনা, এই কাজটা করা সম্ভব কিনা। আর ফাইন্যান্সিয়াল মানে একেবারে টাকা পয়সায় রিটার্ন ওয়াইজ এটা কিনা ফিজিবল কিনা। আর ইকোনমিক্যালটা হচ্ছে কিন্তু মানে ইনডাইরেক্ট যেটা বেনিফিট সেটাও ধরে। সাম প্রজেক্টস মে বি ফাইন্যান্সিয়ালি নন ফিজিবল বাট ইকোনমিক্যালি ফিজিবল হতে পারে। বেশি সোশ্যাল সেক্টর প্রজেক্ট গুলো কিন্তু অনেক সময় ফাইন্যান্সিয়ালি ফিজিবল হয় না। যেমন একটা হসপিটাল করবে ফর এক্সাম্পল, হসপিটাল থেকে ওই 10 টাকার টিকিট দিয়ে দিয়ে যে মানুষ এটা ইনকাম, এটা দিয়ে কিন্তু আসলে ওই হসপিটাল থেকে ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে না, কিন্তু ইকোনমিক্যাল রিটার্ন আসবে। মানে ওই এলাকার লোকজন ট্রিটমেন্ট পাবে, ফলে তারা কি থাকবে, অসুস্থ হবে না, হইলেও তাড়াতাড়ি সুস্থ হবে, এবং তারা প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স হিসেবে কাজ করে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, তাই না? তাহলে ইকোনমিক্যালি দ্যাট হসপিটাল ইজ ফিজিবল বাট ফাইন্যান্সিয়ালি নট। এই জন্য ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল ফিজিবিলিটি হলেও প্রজেক্ট নেওয়া যেত, এই জন্য দুটা করা হয় আলাদা করে, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে পেরেছেন তো, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি আর ইকোনমিক ফিজিবিলিটি পার্থক্যটা? জি স্যার। একই ফিজিবিলিটি স্টাডিতে দুটোই করা হয়। আচ্ছা, ওখানে কিন্তু আমরা যে পড়েছিলাম এনপিভি আইআরআর ক্যালকুলেট করা হয়, ও দুটা ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে। এনভায়রনমেন্টাল করা হয়, এটা এনভায়রনমেন্টাল ফিজিবল কিনা, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে কিনা প্রজেক্ট করলে, সোশ্যাল ইম্প্যাক্টটা কি, অনেক লোককে ডিসপ্লেসমেন্ট করতে হবে কিনা, তাহলে এটা কোনো রিহ্যাবিলিটেশন প্ল্যান আছে কিনা, হ্যাঁ, ইত্যাদি জিনিসগুলো দেখতে হবে। স্যার টেকনিক্যাল একটু বলবেন স্যার? হ্যাঁ, টেকনিক্যাল স্যার কাইন্ডলি বলো, টেকনিক্যালটা কি?
আর টেকনিক্যাল জিনিসটা হচ্ছে ধরেন একটা জায়গায় একটা একটা নদীর উপর একটা ব্রিজ করবেন, হ্যাঁ, এই ব্রিজটা করার জন্য আপনি যে টেকনোলজি ইউজ করবেন সেই টেকনোলজি কি ইজ গুড এনাফ টু বিল্ড দ্য ব্রিজ? হ্যাঁ, আপনি যে টেকনোলজি ইউজ করবেন সেটা কি গুড এনাফ, এটা কি টেকনিক্যালি মানে ফিজিবল, বা এটা কি আপ টু ডেট, টেকনোলজিক্যালি কি আপ টু ডেট নাকি ব্যাক ডেটের একটা জিনিস? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক্যালিটিস থাকে, তাই না? সেটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। সে ফর এক্সাম্পল আপনি একটা হসপিটাল করবেন, হসপিটালে যে ধরনের আপনি ইকুইপমেন্ট ইউজ করবেন, যে ফ্যাসিলিটি তৈরি করবেন, সে ফ্যাসিলিটি গুলো কি ওইখানে করা সম্ভব, টেকনিক্যালি ফিজিবল? টেকনিক্যাল জিনিসটা দেখবে আর কি, এটাই টেকনিক্যাল ফিজিবিলিটি যে কোনো প্রজেক্ট। ঠিক আছে। একটা পাওয়ার প্ল্যান্ট করবেন, সে পাওয়ার প্ল্যান্টে যে টেকনোলজি ইউজ করবেন এই টেকনোলজি কি আসলে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন? ওখানে কি আপনার সেই গ্যাস অ্যাভেলেবল কিংবা কয়লা অ্যাভেলেবল, ইত্যাদি। এটাকে যে কোনো প্রজেক্টের টেকনিক্যাল একটা দিক থাকে, সেটা ফিজিবিলিটি দেখতে হবে। এই আমরা প্রজেক্টের ক্লাসিফিকেশন দেখলাম, হচ্ছে টাইপ অফ প্রজেক্ট একটা দেখলাম, ডেভেলপমেন্ট প্রজেক্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, টেকনিক্যাল প্রজেক্ট, ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট, একটা অপারেশন প্ল্যান। এটা আপাতত আপনার না জানলেও চলবে, এটা খুব রেয়ার, এটা শুধু কিছু হেলথ সেক্টর আর কি প্রাইমারি এডুকেশনে কিছু ইউজ করা হয়। এখন আমরা যদি অ্যাকর্ডিং টু সোর্স অফ ফান্ডিং প্রজেক্ট করি তাহলে হবে কি, একটা হচ্ছে জিওবি ফান্ডেড প্রজেক্ট, গভর্নমেন্ট অফ বাংলাদেশ যেখানে ফান্ড করবে, ঠিক আছে, ফুললি গভর্নমেন্ট ফান্ডেড। আরেকটা হচ্ছে ফরেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, মানে ফরেন ফান্ড থাকবে, ওখানেও জিওবি থাকতে হবে, ম্যাচিং ফান্ড, কিন্তু ফরেন অ্যাসিস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে ওন ফান্ড। ওন ফান্ড মানে কিছু কিছু অর্গানাইজেশনের নিজের ফান্ড থাকে, যেমন অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে তাদের নিজের ইনকাম আছে, পরে ফান্ড আছে, যেমন এই কোম্পানিগুলো, পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো আছে, ডিপিডিসি, ডেসকো, এগুলা যেটা হয়, ওদের তো ইনকাম আছে, তাই না? তাই নিজের টাকায় কিন্তু ওরা প্রজেক্ট করতে পারে, মানে গভর্নমেন্টও টাকা নিবে না, ফরেন অ্যাসিস্ট্যান্স নেবে না, কোম্পানি যে ওন ফান্ড। কিন্তু এটা যেহেতু মানে স্টেট ওন কোম্পানি, এই জন্যই তাদেরকেও কিছু মানে জিওবি প্রজেক্টের রুলস রেগুলেশন মেনে চলতে হয়। আরেকটা হচ্ছে জেডিসিএফ বলে একটা প্রজেক্ট আছে, এটা জিওবির মতোই কাজ করে। জেডিসিএফ মানে জাপান ডেট ক্যান্সেলেশন ফান্ড প্রজেক্ট। এটা জিনিসটা এরকম যে জাপান বাংলাদেশকে অনেক লোন দিচ্ছে, হ্যাঁ, আর সব লোন বাংলাদেশ তো ফেরত দিতে পারছে না বা ফেরত দিতে সময় লাগবে, এই জন্য ওরা লোনটাকে মৌকুফ না করে বলছে কি যে আমি ধরলাম 100 মিলিয়ন আমি তোমাকে লোন দিছি, তার মধ্যে 10 মিলিয়ন লোন তোমাকে আমি মাফ করলাম, কিন্তু মাফ এইভাবে না, 10 মিলিয়ন তুমি নিজের টাকায় একটা প্রজেক্ট করবা। কথা বুঝছেন? এটাকে বলে জেডিসিএফ। এটার জিওবি প্রজেক্টের মতো এটা নেচারটা হয়, মানে জেডিসিএফ প্রজেক্টটা ক্লিয়ার? জেডিসিএফ হচ্ছে জাপান ডেট ক্যান্সেলেশন ফান্ড প্রজেক্ট, যে সে 10 মিলিয়ন ডেট ওরা মৌকুফ করবে, ক্যান্সেল করবে, কিন্তু একদম ক্যান্সেল করবে না, বলবে যে ঠিক আছে তো আমাকে দিতে হবে না, কিন্তু 10 মিলিয়ন টাকায় তোমরা তোমাদের নিজের টাকায় এই একটা কাজ করবে, ঠিক আছে? তো এটা মেইন স্যার ক্রাইটেরিয়া। এরকম কি কোনো প্রজেক্ট চলে বাংলাদেশে বর্তমানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন একটা প্রজেক্ট বলি, ওই যে একটা আছে যে জনপ্রশাসনে একটা আছে, বৃত্তি দেয়, স্কলারশিপ দেয়, হ্যাঁ, বিসিএস ক্যাডার অফিসারদের, মানে এটা গভর্নমেন্ট টাকা দেয় আর কি, হ্যাঁ, ওই টাকাটা কিন্তু জেডিসিএফ ফান্ড থেকে আসে, মানে জাপানের টাকাটা ফেরত নিয়ে বা গভর্নমেন্ট এখন খরচ করে ওই টাকাটা দেখাচ্ছে। একটা এক্সাম্পল দিলাম। স্যার এটার উপরে কি আবার অনেক সময় স্কলারশিপ দেয় নাকি স্যার জেডিসিএফ? না তো জেডিসিএফ টাকাটা মানে কি, জেডিসিএফ টাকাটা মানে জাপানের টাকা আগে গভর্নমেন্ট নিচ্ছে, এখন একটা অংশ ফেরত দিতে হবে না, কিন্তু গভর্নমেন্ট জাপান বললো ঠিক আছে আমাকে দিলা না, কিন্তু তোমার নিজের টাকা দিয়ে খরচ করে কিছু প্রজেক্ট করো। তার থেকে একটা এক্সাম্পল হচ্ছে ওইটা, স্কলারশিপ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, ওই টাকাটা আসলে জেডিসিএফ এর টাকা, ঠিক আছে? এখন ওকে। এটা জিওবি, টাকাটা জিওবি থেকে এখন যাবে, আগে যেহেতু লোন নিচ্ছে ওই টাকা থেকে দিবে, যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ টাকাটা দিবে। এক্সাম্পল দিলাম জেডিসিএফ প্রজেক্ট। স্যার বলেন স্যার বলেন তাহলে কি এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট হবে না টেকনিক্যাল প্রজেক্ট হবে স্যার? কোনটা?
টা ও জেটিসিএফ টা এটা হবে হচ্ছে Technical assistant হবে। আচ্ছা ওইভাবে ভাগ করলে এটা হবে হচ্ছে টেকনিক্যাল, এখন হবে এটা টেকনিক্যাল প্রজেক্ট, কারণ হচ্ছে এই ফান্ডিংটা এখন কিন্তু গভর্নমেন্ট করছে, জি স্যার, জাপান কিন্তু টাকা দিচ্ছে না, জি স্যার, ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্ট করছে। হ্যাঁ, জাপান টাকা দিচ্ছে না, জাপান আগে লোন দিচ্ছে সেটা মকুফ করবে আর কি, এটার এগেনস্টে। রাইট, এটা Thank you, টেকনিক্যাল প্রজেক্ট হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এনিওয়ে এটা কিন্তু মেইন মানে ক্রাইটেরিয়া না, মেইন হচ্ছে উপরে তিনটা: জিওবি ফান্ডেড প্রজেক্ট ফুললি, অথবা ফরেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট উইথ সাম জিওবি ফান্ডিং, একটা ওন ফান্ডেড প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এগুলা মেইনলি যে আমি বললাম এগুলা সব ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যেই বেশি এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, আর অন্য প্রজেক্টের ক্ষেত্রে মিক্সচার অফ ফান্ড হতে পারে। হ্যাঁ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে টেকনিক্যাল প্রজেক্ট শুধু হবে না, এটা ফুললি গভর্নমেন্ট ফান্ডেড হবে। এটা ফিজিবিলিটিতে ওরা অনেক সময় টাকা দেয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দিতেই হয়, কিন্তু মেইনলি ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, এখানে এরকম মিক্সচার থাকে। আচ্ছা, এখন আসি যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ইন্টারেস্টিংলি আমরা যে সবুজ বইটা যে আমরা শেয়ার করেছি, ওই বইটাতে আমাদের ওই ইয়ে নাই, ওর নাম কি, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কিভাবে করব এটা ওইভাবে দেয়া নেই। হ্যাঁ, শুধু প্রজেক্ট কিভাবে প্রণয়ন করব, অ্যাপ্রুভ করব, সংশোধন করব, সময় বৃদ্ধি করব, অথবা রিভিশন করব, সেগুলো বলা আছে। এখন অর্গানাইজেশন স্ট্রাকচার আমাদের যে প্রজেক্টের তিনটা ধাপ: একটা হচ্ছে এক্সিকিউটিং এজেন্সি, আরেকটা মিনিস্ট্রি অর ডিভিশন যেটাই বলেন, আর একটা হচ্ছে প্ল্যানিং কমিশন। এখন এখানে এক্সিকিউটিং এজেন্সি যারা কাজটা করবে, প্রজেক্টটা করবে, যেমন এলজিইডি ফর এক্সাম্পল, এলজিইডি ইজ দ্য এক্সিকিউটিং এজেন্সি। হ্যাঁ, তাহলে তার লাইন মিনিস্ট্রি হচ্ছে কে? লোকাল গভর্নমেন্ট নাকি? স্থানীয় সরকার বিভাগ। লোকাল গভর্নমেন্ট। হ্যাঁ, স্থানীয় সরকার বিভাগ। হ্যাঁ, এই যে ডিভিশন, হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট ডিভিশন। হ্যাঁ, আর প্ল্যানিং কমিশনে আমি একটু আসবো, প্ল্যানিং ডিটেইলে। একটা সেক্টর ডিভিশন বলে একটা কথা আছে। হ্যাঁ, 6টা সেক্টর ডিভিশন আছে, তার মধ্যে একটাতে পড়বে এলজিইডি প্রজেক্ট। হ্যাঁ, কেউ জানেন ওইটার নাম? জানা উচিত তো। জি স্যার, আপনাদের কোনটা? আমাদের স্যার 6 মৎস্য প্রাণী। না না, মৎস্য প্রাণী বলি না, আমি এলজিইডি কে জিজ্ঞেস করছি। এলজি স্যার, কৃষি পল্লী প্রতিষ্ঠান। পল্লী প্রতিষ্ঠান ওখানে না? আচ্ছা, জি স্যার। ঠিক আছে। আর মৎস্য প্রাণীর কোনটা? প্ল্যানিং কমিশনের সেক্টর ডিভিশন? স্যার 6 স্যার, হ্যাঁ, 6। না, নাম বলেন, নাম্বার বলে তো লাভ নাই। হ্যাঁ, স্যার আমাদের আচ্ছা, ওই যে ঠিক আছে, আমরা আমাদের প্ল্যানিং কমিশনে আসবো। কৃষি আমরা তার মৎস্য। মানে এই তিনটা এজেন্সির কথা মাথায় রাখেন। হ্যাঁ, এক্সিকিউটিভ এজেন্সি, প্ল্যানিং কমিশনের ডিটেলটা আমরা অন্য সাইডে আসতেছি। আচ্ছা, এখানে এই পরের স্লাইড গুলো আমি একটু বলে যাব, কিন্তু আপনার পরীক্ষার জন্য আপনাদের খুব একটা পড়তে হবে না। হ্যাঁ, এরপর থেকে যে আমি যেগুলো বলছি, হ্যাঁ, মানে এই স্লাইডে, মানে এই প্রেজেন্টেশনে ইনভেস্টমেন্ট প্রজেক্টের প্রসেস কিভাবে হয়। হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি করে যে হ্যাঁ, এটাকে কোঅর্ডিনেট করে হচ্ছে সেক্টর ডিভিশন। হ্যাঁ, আর ডিপিপি তৈরি করে কে? তৈরি করে হচ্ছে এক্সিকিউটিং এজেন্সি, তৈরি করে মিনিস্ট্রিতে পাঠায়। সেই মিনিস্ট্রি পাঠায় হচ্ছে প্ল্যানিং কমিশনের সেক্টর ডিভিশনে। এটা আমরা আসবো অন্য স্লাইডে। এন্ড এক্সামিনেশন করার পরে এটা প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে পাঠায় ডিপিপি কে, তারপর পিএসসি মিটিং হয়, মিটিং করার পরে সেটা একনেকে চলে যায়। হ্যাঁ, এটা পিএসসির মেম্বার। এটা আপনাদেরকে দেয়া আছে ফর ইওর ইনফরমেশন, আপনারা জানেন, কিন্তু আমরা আমি পরীক্ষার জন্য এই জিনিসগুলো দরকার নাই। হ্যাঁ, এই এখন থেকে যেটা বলতেছি, পিএসসির টার্মস অফ রেফারেন্স কি থাকে, ইনভেস্ট প্রসেসিং কি হয়, যে পিএসসি রিকমেন্ড করে অথবা অ্যাপ্রুভাল করে অথবা নেসেসারি মডিফিকেশনের জন্য আবার মিনিস্ট্রিতে ব্যাক করে।
এটাকে বলে রিকাস্ট করার জন্য, ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে যখন এটা ঠিক হচ্ছে তখন অ্যাপ্রুভের জন্য পাঠায়। এখানে অ্যাপ্রুভিং অথরিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, ডেভেলপমেন্ট প্রজেক্টের আরেকটা নাম ইনভেস্টমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট প্রজেক্টের অ্যাপ্রুভিং অথরিটি হতে পারে প্ল্যানিং মিনিস্টার অথবা একনেক। যদি 50 কোটি টাকার নিচে প্রজেক্ট হয় তাহলে প্ল্যানিং মিনিস্টার পাস করতে পারে প্রজেক্টটা, কিন্তু লাইন মিনিস্টার কিন্তু পারবে না। যেমন এলজিডির প্রজেক্ট যদি 50 কোটির নিচে হয় তাহলে কিন্তু এলজি লোকাল গভর্নমেন্ট যে মিনিস্টার আছে উনি পাস করতে পারবেন না, কিন্তু এটা পাঠাতে প্ল্যানিং কমিশনের প্ল্যানিং মিনিস্টার পাবে। আর যদি 50 কোটি বেশি হয় তাহলে একনেকে দিতে হবে, যেটা কিনা চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার। আমরা বলি না একনেকে মিটিং হয়েছে, প্রজেক্ট পাস হয়েছে, তার মানে সবই 50 কোটি টাকার বেশি। 50 কোটি টাকা কম হলে প্ল্যানিং মিনিস্টার পাস করতে পারে, বলা আছে এখানে। এই যে একনেকের কথা শুনি আমরা, হ্যাঁ, একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তেমন একটা আছে, সেখান থেকে তার কিছু লোক নিয়ে একনেক করা হয়। এনএসি মানে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, সেটা হাইয়েস্ট বডি ডেভেলপমেন্ট প্ল্যানিং এর অ্যাপ্রুভালে। সেখানে পিএম চেয়ারম্যান, অল্টারনেট চেয়ারম্যান হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, এবং আর মেম্বার্স এগুলো হচ্ছে একনেক। তাদের থেকেই হচ্ছে কিছু মিনিস্টার নিয়ে হচ্ছে একনেক করা হয়। আর এনইসি তে মেম্বার সংখ্যা আরো বেশি, সব পুরা ক্যাবিনেট থাকে ওখানে এনইসি তে। ঠিক আছে, একনেকের পর কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা আসলে তো কাজ কারা, হ্যাঁ, টিম লিডার যে থাকে, পিএম থাকে, সে করে। ইমপ্লিমেন্টেশন মনিটরিং কে করে? এটা করে হচ্ছে আইএমএডি, তাই না? এগুলো আমরা পড়েছি। দ্যাটস ইট। তার মানে আপনাদেরকে ফর দ্য এক্সাম পারপাস মোটামুটি এই স্লাইড পর্যন্ত আপনাদের দেখলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আরেকটা স্লাইড করবো, দ্যাট ইজ অন similar things. আরে উইথ দ্য ক্লাস, আপনারা তো বোঝা যাচ্ছে তো? জি স্যার, বোঝা জি জি স্যার। স্যার। ইভেন who are not from the পাবলিক সেক্টর, তাদের সমস্যা হচ্ছে না কোনো? যারা সরকারি চাকরির বাইরে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না তো এটা বুঝতে? স্যার না স্যার, বুঝতেছি ঠিক আছে। মোটামুটি। না স্যার। হ্যাঁ, কারণ এটা বুঝতে লাভ কি, আপনারা ডেভেলপমেন্ট সেক্টরের কাজ করলে যে কোনো সময় আপনার গভর্নমেন্টের সাথে কাজ করতে হতে পারে। সো দ্যাট এই বেসিক ধারণার জন্য কিন্তু এগুলো শিখাই দেয় আপনাদের এই কোর্সে। সো দ্যাট এখন আমরা ওটা দেখলাম টাইপ অফ প্রজেক্টের থেকে একটু ভিতরে। এখন ওভারঅলটা আমি একটু ওভারভিউটা একটু দেখবেন। হ্যাঁ, এটা আমি কিন্তু প্রথম দিকে এই কোর্সের আপনাদেরকে একটা ডায়াগ্রাম দিচ্ছিলাম না, যে ভিশন, তারপর লং টার্ম প্ল্যান, মিড টার্ম প্ল্যান, তারপর এডিপি, হ্যাঁ, এসডিজি আছে, হ্যাঁ, মনে আছে তো? একটা স্লাইড, জি স্যার। এরকম একটা স্লাইড ছিল না? এই যে এরকম একটা স্লাইড ছিল না কাছাকাছি? খেয়াল আছে তো? হ্যাঁ, জি স্যার, এইটা কি বাজেটের আপনার? সাথে হ্যাঁ বাজেটের স্লাইড দিছিলেন না, ওখানে দেখছিলাম স্যার। হ্যাঁ, বাজেটের একটা ইয়ে দিচ্ছিলাম, সাথে হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যানিং এর একটা স্লাইড দিচ্ছিলাম। এই ইয়েতে আছে, গুগল ক্লাসরুমে আছে। ক্লাসরুমে আছে এই জিনিসটা। ওইটাই আমরা একটু প্রত্যেকটা লেয়ারে একটু করে আমরা বুঝবো আর কি। হ্যাঁ, এই স্লাইডটা কঠিন কিছু না। আচ্ছা, প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ইন বাংলাদেশে আসলে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট জানলে জানতে পারবেন, মানে মাস্টার হতে হলে এই জিনিসটা জানা লাগবে। হ্যাঁ, এইটা হিস্ট্রি, এটা ফর আপনাদের ইনফরমেশনের জন্য, এগুলা পরীক্ষায় থাকবে না। হ্যাঁ, জাস্ট আপনাদের জানার জন্য, যেহেতু এই সেক্টরে মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল হবেন, প্রজেক্ট ম্যানেজারের কাজ করবেন। মানে প্ল্যানিং কমিশন প্রথমে হয় কবে, মানে ইন্ডিয়ান আফটার পার্টিশন
ইন্ডিয়াতে হয় 50-তে, পাকিস্তানে হয় 53-তে। পরে ইস্ট পাকিস্তান যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ইস্ট পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট হয় 56-এ। প্ল্যানিং সেল হয় মানে স্বাধীনতার পরে 71-এই শেষে, এবং 72-তে হয় প্ল্যানিং কমিশন অফ বাংলাদেশ, যেটা আমরা প্ল্যানিং কমিশন 72-তে হয়। এবং সেই প্ল্যানিং কমিশনে কিছু বিখ্যাত লোক ছিল, হ্যাঁ, যেমন প্রফেসর নুরুল ইসলাম একজন ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছেন, হি ওয়াজ 94 when he died. তো রেহমান সোবানের নাম শুনছে সবাই, তাই না? প্রফেসর রেহমান সোবান সিপিডি, উনি ছিলেন মেম্বার। এরকম খুব প্রমিনেন্ট লোকজন ছিলেন ওই সময়। আলটিমেটলি ওনারা থাকেন নাই, 74-75 চলে গেছেন আর কি, নানা কারণে। আচ্ছা, আর যেটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ব্যুরো, মানে যেটা এখন আইএমডি, সেটা 75-এ এটা যাত্রা শুরু হয়। হ্যাঁ, প্ল্যানিং ডিভিশন যেটা, সেটা 75-এ হয়। প্ল্যানিং সেল এটা 75-এ হয়। ইআরডি যেটা, হ্যাঁ, এখন ইকোনমিক রিলেশন ডিভিশন, সেটা হয় 75-এ। 5-ইয়ার প্ল্যানিং প্রথম হয় 73 থেকে শুরু হয়, 5 বছরের মিড টার্ম প্ল্যান যেটা। বাংলাদেশে জানেন যে ইন্ডিপেন্ডেন্সের পরে একটা সোশ্যালিস্ট টাইপের একটা ইকোনমি নিয়ে যাত্রা শুরু করেছিল। সব ইন্ডাস্ট্রি গুলাকে ন্যাশনালাইজ করা হয় স্বাধীনতার পরপর। আবার 75-এর পর থেকে আবার এটাকে ছেড়ে দেওয়া হয়, প্রাইভেটাইজেশন করা হয়। যাই হোক, এগুলা ফর ইউর ইনফরমেশন, নট ফর এক্সাম, তা জানার জন্য। এখান থেকে শুরু হইলো আপনাদের মানে যেটা কিনা ইম্পর্টেন্ট ফর এক্সাম। আমি একটু বলছি প্ল্যানিং কমিশন যেটা, এটা হচ্ছে প্ল্যানিং কমিশন আর প্ল্যানিং মিনিস্ট্রি আর টু ডিফারেন্ট থিংস। হ্যাঁ, প্ল্যানিং কমিশন ইজ দ্য অ্যাপেক্স বডি ফর ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ। এখন এটার চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার স্বয়ং, হ্যাঁ, আর ভাইস চেয়ারম্যান থাকবে প্ল্যানিং মিনিস্টার, আর মেম্বার সেক্রেটারি থাকবে সেক্রেটারি প্ল্যানিং ডিভিশনের যিনি সেক্রেটারি। এখন আর এখানে আরো 6 জন মেম্বার আছে। এই 6 জন মেম্বার হচ্ছে 6টা সেক্টর ডিভিশন লিড করে, ঠিক আছে? এই 6টা সেক্টর ডিভিশনের নামগুলো ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে প্রোগ্রামিং ডিভিশন। প্রোগ্রামিং ডিভিশন আমি ডিটেল পড়ে যাচ্ছি, আমি একটু বলছি শুনেন। প্রোগ্রামিং ডিভিশনের কাজ হচ্ছে, আমি যে এডিপি বইটা তৈরি করে না, ওই যে এডিপি মোটা বইটা যেখানে সব প্রজেক্ট গুলো থাকে, হ্যাঁ, সব ধরনের প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, টিএ প্রজেক্ট বলেন, টিএপি প্রজেক্ট বলেন, তারপরে ফিজি সব থাকে। এবং ওগুলো হচ্ছে ওই এডিপি তৈরি করার কাজ প্রোগ্রামিং ডিভিশন, হেডেড বাই মেম্বার। আর জেনারেল ইকোনমিক ডিভিশনের কাজ হচ্ছে আপনার কি করা, তাদের কাজ হচ্ছে আপনার লং টার্ম প্ল্যান গুলো করা বা মিড টার্ম প্ল্যান গুলো করা। সে পার্সপেক্টিভ প্ল্যান 2041 যেটা করেছিল, হ্যাঁ, অথবা ডেল্টা প্ল্যান, এই যে দেশের যে বড় বড় প্ল্যান লং টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ মিড টার্ম, সে 5-ইয়ার প্ল্যান, সেই দুইটা কাজ করে হচ্ছে জেনারেল ইকোনমিক ডিভিশন। আর প্রোগ্রামিং ডিভিশন হচ্ছে 1-ইয়ার প্ল্যান গুলো, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই দুইটা গেল, এরা পুরো দেশটা নিয়ে কাজ করে এই দুইটা। আর বাকি যে 4টা, এরা কাজ করে আমাদের দেশে যে প্রায় অ্যারাউন্ড 60 মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশনস আছে, তার সাথে অনেকগুলো এক্সিকিউটিভ এজেন্সি আছে, তাগুলো ভাগ করে যায় 4টার মধ্যে, পরের 4টার মধ্যে। এলজিডি উনি বলেছিলেন, হ্যাঁ বলছেন, হ্যাঁ স্লাইড মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে না, স্লাইড ও সাইজ চেঞ্জ হচ্ছে না, বলেন কি হচ্ছে না? আপনারা কি কোনটা দেখতে পাচ্ছেন? স্ট্রাকচার আর প্ল্যানিং কমিশন দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটাই তো স্ট্রাকচার প্ল্যানিং কমিশনের কথাই তো আমি বলছি, যে প্ল্যানিং কমিশন কিভাবে তার স্ট্রাকচারটা কি, চেয়ারপারসন প্রাইম মিনিস্টার, ভাইস চেয়ারম্যান থাকে প্ল্যানিং মিনিস্টার, মেম্বার সেক্রেটারি থাকে প্ল্যানিং ডিভিশন যিনি সেক্রেটারি, আর 6 জন মেম্বার থাকে। 6টা সেক্টর ডিভিশন বলে, যেমন একটা প্রোগ্রামিং ডিভিশন, এটা একটা সেক্টর ডিভিশন, জেনারেল ইকোনমিক্স ডিভিশন একটা সেক্টর ডিভিশন, সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন আরেকটা সেক্টর ডিভিশন, হ্যাঁ, এগ্রিকালচার, ওয়াটার রিসোর্সেস এন্ড রুরাল ইনস্টিটিউশন ডিভিশন এটা আরেকটা সেক্টর ডিভিশন,
ইন্ডাস্ট্রি এনার্জি ডিভিশন আরেকটা সেক্টর ডিভিশন, অ্যান্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আরেকটা সেক্টর ডিভিশন। এই 6টার মধ্যে প্রথম 2টার কাজ আমি বললাম একটু আগে, যে প্রোগ্রামিং ডিভিশনের কাজ এডিপি তৈরি করা, আর জেনারেল ইকোনমিক ডিভিশনের কাজ লং টার্ম যেমন পার্সপেক্টিভ প্ল্যান, ডেল্টা প্ল্যান এগুলো তৈরি করা, এবং মিড টার্ম 5-year প্ল্যান তৈরি করা। আর বাকি 4টা যে সেক্টর ডিভিশন, এদের কাজ হচ্ছে মিনিস্ট্রি বা ডিভিশন গুলোকে ভাগ করে নিয়ে তাদের কাজ একটা অংশ দেখা, হ্যাঁ, প্রজেক্ট গুলো দেখা। ওরা প্রজেক্ট গুলো দেখার পরে এগুলো এডিপি তে যাবে। এখন এই যে 4টা, পরের 4টা, এর মধ্যে এলজিডি-টা বললেন ওই 3 নাম্বার, 2 নাম্বার, এটা এগ্রিকালচার, ওয়াটার রিসোর্সেস এন্ড রুরাল ইনস্টিটিউশন ডিভিশন, তাই না? এলজিডি প্রজেক্ট গুলো এখানে যায়, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, কোনো মানে অডিয়েন্সির প্রজেক্ট কিন্তু একাধিক সেক্টর ডিভিশনে যেতে পারে, রেয়ার, খুব বড় ইনস্টিটিউশন হলে। হয়তো এলজিডির প্রজেক্ট ম্যাক্সিমাম ওখানে যে অন্যখানে যেতে পারে না তা না, যেমন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনে যায় কিনা আমি জানি না, হ্যাঁ, হয়তো যেতেও পারে, কিন্তু মেইনলি যায় হচ্ছে এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স এন্ড রুরাল ইনস্টিটিউশন ডিভিশন। আচ্ছা, এই যে মৎস্য অধিদপ্তর থেকে যিনি আসছেন, আপনারটা কোনটাতে যায় বলেন তো? আমার স্যার যে এগ্রিকালচার। এগ্রিকালচারে যাবে অবভিয়াসলি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার মিনিস্ট্রি থেকে আপনার অধিদপ্তরে যদি প্রজেক্ট হয় সেটা যাবে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি থেকে যাবে প্ল্যানিং কমিশনে, ওই সেক্টর ডিভিশন। আচ্ছা, এখন আমি পরের স্লাইডে যদি যাই, প্ল্যানিং কমিশনের তার স্ট্রাকচার আমরা যেটা বললাম সেটাই জাস্ট নাম লেখা, যে প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারপারসন ইজ দ্য প্ল্যানিং মিনিস্টার, অ্যান্ড এরা মেম্বার। 6টা ডিভিশনের মেম্বাররা মেম্বার, প্লাস সেক্রেটারি প্ল্যানিং ডিভিশন, সে মেম্বার সেক্রেটারি। এটাই হচ্ছে বেসিক হচ্ছে প্ল্যানিং কমিশন স্ট্রাকচার। হ্যাঁ, এছাড়া প্ল্যানিং কমিশনে এক্সটেন্ডেড কিছু মিটিং করলে তখন ফাইন্যান্স সেক্রেটারি, ইয়ারডি সেক্রেটারি, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ডিভিশন সেক্রেটারি, আইএমডি সেক্রেটারি ইনক্লুড হয়। তখন এই 4 জন ইনক্লুড হয় এক্সটেন্ডেড মিটিং। বেসিক প্ল্যানিং কমিশন হচ্ছে এই মোট কয়জন? 6, 2, 8, 9 জন। ঠিক আছে, এখন আপনার ব্রেক নিতে হলে বলেন, হ্যাঁ, যদি একটু ব্রেক নিতে চান নিতে পারেন, 10 মিনিট দিব ব্রেক এখন। জি স্যার, নিতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট ব্রেক নিব। আমরা এখন বাজে হচ্ছে 8:15, আমরা 8:25 শুরু করবো আবার, হ্যাঁ, ঠিক আছে, খুব বেশি নাই আর, বেশি সময় লাগবে না, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। 24 স্টুডেন্ট, হ্যাঁ, আমরা এখন প্ল্যানিং কমিশনের ইম্পর্টেন্ট রোলস গুলা নিয়ে দেখবো। 3টা রোল প্ল্যানিং কমিশন, একটা হচ্ছে অ্যাডভাইজরি, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে কোঅর্ডিনেটিভ। অ্যাডভাইজরিটা কি? অ্যাডভাইজিং দ্য গভর্নমেন্ট ইন ম্যাটার্স অফ ডেভেলপমেন্ট, গোলস অ্যান্ড অবজেক্টিভস, প্রায়োরিটিস, স্ট্র্যাটেজি এন্ড পলিসি মেজার্স। এটা হচ্ছে অ্যাডভাইজরি রোল। এটা মেইনলি করে কে? প্ল্যানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন, ওই সেক্টরটা করে, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ রোল। এক্সিকিউটিভ রোলটা কি? যে এক্সিকিউটিভ রোলটা হচ্ছে প্রিপারেশন অফ প্ল্যানস, লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, তারপর ডেভেলপমেন্ট অফ, প্রসেসিং অফ প্রজেক্ট এন্ড প্রিপারেশন অফ এডিপি। এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত, হ্যাঁ। ওরা লং টার্ম করে, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম করে হচ্ছে কি জেনারেল ইকোনমিক ডিভিশন, হ্যাঁ। শর্ট টার্মটা হচ্ছে করে আসলে প্রোগ্রামিং ডিভিশন, এবং এডিপিও করে। আর প্রজেক্ট প্রসেসিং হচ্ছে আদার যে 4টা সেক্টর ডিভিশন, ওরা প্রজেক্ট গুলার প্রসেস করে। আরেকটা কাজ হচ্ছে কোঅর্ডিনেটিং অফ দ্য হোল রেঞ্জ অফ প্ল্যানিং অ্যাক্টিভিটিস। মানে কি, প্ল্যানিং কমিশনের বাইরেও প্ল্যানিং কমিশনকে কোঅর্ডিনেট করতে হয় উইথ আদার এজেন্সিস, ফর এক্সাম্পল ফাইন্যান্স ডিভিশন, ঠিক আছে। এই ধরনের কোঅর্ডিনেশন প্রয়োজন হয়। এই জন্য
তিনটা অ্যাডভাইজারি, এক্সিকিউটিভ এন্ড কোঅর্ডিনেটিং, তিন ধরনের রোল প্ল্যানিং কমিশন। ফাংশন যদি বলি, ওটা রোল হচ্ছে বড় দাগের রোল গুলা, আর ফাংশন গুলা যদি বলি, একটা হচ্ছে পলিসি প্ল্যানিং, মানে যত ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান গুলা সব করে এবং তার পলিসি ঠিক করে প্ল্যানও করে। আচ্ছা, সেক্টরাল প্ল্যানিং, সেক্টরাল বলতে ফর এক্সাম্পল হেলথের জন্য একটা প্ল্যান করতে পারবে একটা, হ্যাঁ, রোডস এন্ড হাইওয়ের জন্য একটা, পাওয়ারের জন্য একটা, এরকম এগ্রিকালচারের জন্য একটা। সেক্টরাল প্ল্যানিংও তারা করে। সেক্টরাল প্ল্যানিং থেকে পরে প্রজেক্ট আসে, তাই না? প্রজেক্ট প্ল্যানিংও তারা করে, কি ধরনের প্রজেক্ট নিবে বা প্রায়োরিটি গুলা কি। হ্যাঁ, যখন এজেন্সি থেকে বা মিনিস্ট্রি থেকে আসে তখন তারা দেখে যে প্রায়োরিটির সাথে মিলে কিনা, তখন তারা প্রজেক্ট পেয়ে দেয়। আরেকটা হচ্ছে তারা এডিপি প্রিপারেশন করে, ঠিক আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা প্রিপারেশন করে। এটা তো ফাংশনস, আগেটা ছিল রোল, এটা ফাংশনস। এটা হচ্ছে ওভারঅল প্ল্যানিং কমিশনের হচ্ছে রোল বললাম, ফাংশন বললাম। কারণ স্পেসিফিক যদি আমরা যাই, প্রোগ্রামিং ডিভিশনের ফাংশন গুলা কি? মেইন ফাংশন তার হচ্ছে এডিপি তৈরি করা, ঠিক আছে, আর এডিপি রিসোর্স সিলেকশন করা। তারপর মাল্টি সেক্টরাল প্রজেক্ট যদি হয়, যে একটা প্রজেক্ট যদি এমন হয় যে কয়েকটা সেক্টরকে টাচ করছে, তাহলে কিন্তু প্রোগ্রামিং ডিভিশন এটা কোঅর্ডিনেট করবে। আর ফান্ডের রিলিজ অ্যালোকেশন, এটার সাথেও কিন্তু প্রোগ্রামিং ডিভিশনের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, যখন আমরা এডিপি তে টাকা চাই প্রতি বছর, কত লাগবে, সেটা কিন্তু একটা সফটওয়্যার আছে, ওটার মাধ্যমে করতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং ডিভিশনের ফাংশন। আর জেনারেল ইকোনমিক ডিভিশনের ফাংশনটা হচ্ছে কি? পার্সপেক্টিভ প্ল্যান করা, লং টার্ম আর মিড টার্ম প্ল্যান গুলো করা, 5 ইয়ার প্ল্যান করা, সেক্টরাল প্ল্যান করা, তারপর প্রপার্টি রিডাকশন স্টাডিজ পেপার, এমডিজি ছিল যেটা মিলিয়ন ডেভেলপমেন্ট গোল, এসডিজি যেটা, এগুলো নিয়ে কাজ করা। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক পলিসি মেকিং যেটা হয় সেখানে কন্ট্রিবিউট করা। প্ল্যান এবং পলিসি যেগুলো আছে ডেভেলপমেন্ট, সেগুলোকে ইভ্যালুয়েশন করা, ঠিক আছে কিনা বা অ্যাডজাস্ট কি করতে হবে। তাহলে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটাকে রিভিউ করা। মানে এটা জেনারেলি হচ্ছে, এই জন্য জেনারেল ইকোনমিক ডিভিশন বলে, যে দেশের একটা ইকোনমির একটা জেনারেল ওভারভিউ বা মোটা দাগে জিনিসগুলো নিয়ে কাজ করা, সাথে সাথে ডেভেলপমেন্ট প্ল্যান গুলা করা, এটা হচ্ছে জিইডির কাজ। এইখানে সেই স্লাইডটা আমরা যে আসি, যে পলিটিক্যাল ভিশন থেকে, ভিশন বলতে পলিটিক্যাল ভিশন থাকে ইলেক্টেড গভর্নমেন্টে, তারপর লং টার্ম প্ল্যান গুলা থাকে, তারপর মিড টার্ম প্ল্যান, সেক্টরাল প্ল্যান থাকে, যেমন এডুকেশন পলিসি, হেলথ পলিসি, ন্যাশনাল এনার্জি পলিসি, তারপর অ্যানুয়াল প্ল্যান, যেটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটাই হচ্ছে, আর সাথে আমরা ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো আছে সেটা কোঅর্ডিনেট করতে হয়, যেমন এসডিজির সাথে আমরা কোঅর্ডিনেট করি, বিকজ এসডিজি হচ্ছে আমরা বাংলাদেশের সিগনেটারি অফ এসডিজি, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে ফ্লোটা, কে কোথায় কাজ করে, এটা আমরা প্ল্যানিং ডিভিশনের এই যে উপরেরটা, হ্যাঁ, যে হচ্ছে লং টার্ম প্ল্যান, এটা কে করে? জেনারেল ইকোনমিক ডিভিশন করে। মিড টার্ম প্ল্যান, সেটাও জেনারেল ইকোনমিক ডিভিশন করে, ঠিক আছে। সেক্টরাল প্ল্যানও তারা করে। আর অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা করে হচ্ছে কে? এটা করে হচ্ছে প্রোগ্রামিং ডিভিশন। এবং তারপরে যে প্রজেক্ট গুলো দেখে কে? এটা প্রত্যেকটা যে সেক্টর ডিভিশন আছে, যেমন এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, ওইগুলো, ওই যে চারটা, ওরা করে। এটি হচ্ছে টোটাল ডেভেলপমেন্ট প্ল্যানিং এর সিনারিও। এর বিয়ন্ডে যেটা আছে, এটা এতটুকু পর্যন্তই আপনাদের পরীক্ষার জন্য। এর পরের স্লাইড গুলো আছে সেটা ফর এক্সাম, জাস্ট আপনার ফর ইনফরমেশন। যে আমাদের 5 ইয়ার প্ল্যান গুলো শুরু হয় কবে? 73 থেকে। হ্যাঁ, 5 বছর করে, মাঝে মাঝে ব্রেক ছিল একটু। এখন 5 ইয়ার প্ল্যান চলছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট 5 ইয়ার প্ল্যানটাকে মানে স্থগিত করে রাখছে, কারণ ইন্টারিম গভর্নমেন্ট এতদিন থাকবে না, তো 2 ইয়ার্স একটা প্ল্যান নিয়ে কাজ করছে। হ্যাঁ, নতুন গভর্নমেন্ট আসলে আবার 5 ইয়ার প্ল্যান শুরু করবে। এটা কিভাবে অ্যাপ্রুভ হয়, ইট ইজ নট ফর এক্সাম, জাস্ট আপনাদের ইনফরমেশন জন্য আমি দিয়ে রাখলাম। ইফ ইউ আর ইন্টারেস্টেড, যে কোনো সময় দেখতে পারবেন প্রিপারেশন হয় কিভাবে, এগুলা। হ্যাঁ, এগুলা নিয়ে আমি আর ডিটেল ডিসকাশনে যাব না, এটা আপনাদের ফর ইওর ইনফো অনলি।
স্পেন্ডিংটা ডিপেন্ড করবে, তাই না? রেভিনিউ আর্নিং কে আমরা দুই ভাগে খরচ করি। আমরা দেখেছিলাম একটা হচ্ছে অপারেশনালের জন্য আর ডেভেলপমেন্টের জন্য। অপারেশনাল বাজেট যেটা, সেটা আমাদের বেতন ভাতা সহ সরকারের যত খরচ আছে, রেগুলার এক্সপেন্ডিচার। আর ডেভেলপমেন্ট বা প্রজেক্টের জন্য যে খরচটা, সেটা হচ্ছে এই প্ল্যানিং কমিশন দেখে। ঠিক আছে, অপারেশনাল কস্টটা কিন্তু প্ল্যানিং কমিশন দেখেন। ঠিক আছে, কিন্তু এই টাকাগুলো আসে কোথা থেকে? এনবিআর থেকে, তাই না? এনবিআর থেকে আসে লোকাল রিসোর্সেস, আর ফরেন যেটা আসে সেটা আছে ইআরডি থেকে। ঠিক আছে, কারণ এগুলো প্ল্যানিং কমিশনে জানতে হয় কি পরিমাণ ফান্ডের অবস্থা কি, আর ফাইন্যান্স ডিভিশন আবার এগুলোকে অ্যাডমিনিস্টার করে, হোয়াট এভার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আছে সেটাকে আবার অ্যাডমিনিস্টার করে। এই জন্য এদের সাথে প্ল্যানিং কমিশনের খুব নিবিড় যোগাযোগ রেখে কাজ করতে হয়। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যেটা বললাম, বড় একটা কমিটি, সেখানে চেয়ারপারসন হচ্ছে পিএম, সব মিনিস্টাররা মেম্বার। হ্যাঁ, এছাড়া আরো কিছু লোক অ্যাসিস্ট করার জন্য থাকে, ক্যাবিনেট সেক্রেটারি, গভর্নর, প্ল্যানিং কমিশন মেম্বার, সেক্রেটারিজ অফ ডিফারেন্ট মিনিস্ট্রি। এটা অনেক বড় একটা কমিটি। হ্যাঁ, এটা কিন্তু হাইয়েস্ট বডি ফর ডেভেলপমেন্ট পলিসি প্ল্যানিং। যখন আপনার জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, যখন একটা প্ল্যান করে, সে প্ল্যানটা পাস করে কিন্তু একনেক, এনইসি একনেক না, এনইসি করে সেটা পরে পাঠাতে হচ্ছে পার্লামেন্টে। আর একনেক পাস করে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, এনইসি থেকে ছোট একটা কমিটি করে, এটাও পিএমই তার চেয়ারম্যান। তখন প্রজেক্ট গুলো প্রতি সপ্তাহে একটা করে মিটিং হয়। এখন একটু প্রতি সপ্তাহে হয় না, কিন্তু প্রতি মঙ্গলবার একটা মিটিং এর একটা দেওয়া ছিল, আর এখন একটু গ্যাপ দেওয়া হয় যেহেতু প্রজেক্ট এখন কম হচ্ছে। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন একনেক আর নেক? বোঝা গেছে? একটু বলেন। একটা হচ্ছে একটা হচ্ছে কি বলা যায় যে ডিফল্ট একটা বড় কমিটি স্যার, হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে ছোট একটা এক্সিকিউটিভ কমিটি। ওই নেকের থেকে, মানে একটা আছে না আসলে বড় কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটি করেন, আমাদের অনেক অর্গানাইজেশন থাকে তো, তাই না? জি স্যার। একটা সমিতি বড় অনেক লোকের সমর্থন, এক্সিকিউটিভ কমিটি এটা ছোট করে করে, এখানেও তাই। স্যার আমার আগে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার এই ইআরডি কি স্যার কোন মন্ত্রণালয়ের আন্ডারে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্ট্রির 3টা ডিভিশন আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন্যান্স ফাইন্যান্স ডিভিশন ইআরডি তিনটা স্যার? না না, আরেকটা আছে 4টা। আরেকটা হচ্ছে আপনার আছে ওই যে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিভিশন বলে একটা আছে, ব্যাংক গুলা দেখে। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে প্ল্যানিং কমিশন কোন মন্ত্রণালয়ের আন্ডারে না? না না, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। নো, এটা চেয়ারম্যান কে? প্রাইম মিনিস্টার নিজে। হ্যাঁ, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে প্ল্যানিং। এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্বাধীন কমিশন। কমিশন কথাটা যখন দেখবেন তখন কিন্তু সেটা ডিফারেন্ট দেন মিনিস্ট্রি, দে আর ইন্ডিপেন্ডেন্ট। যেমন দুর্নীতি দমন কমিশন, এটা কিন্তু কোনো মিনিস্ট্রির আন্ডারে না। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, এটাও কিন্তু কোনো মিনিস্ট্রির আন্ডারে না। ঠিক আছে, এই জন্য কমিশন গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যানিং কমিশন ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন। আগে এটা অনেক গুরুত্ব ছিল, অনেক বললাম না, মানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে প্ল্যানিং কমিশনের যারা মেম্বার ছিল তারা খুব হাই র্যাঙ্কিং ছিল। হ্যাঁ, খুব প্রমিনেন্ট। আস্তে আস্তে এটাকে গুরুত্ব কমাই দিচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক, এটা অন্য আলাপ। এখন আগে যারা মেম্বার থাকতো তারা অনেক হাই প্রোফাইল লোক, এখন যারা মেম্বাররা কিন্তু সেক্রেটারি স্ট্যাটাস। এখন দেখা যায় যে এমন সব সেক্রেটারি যে তাদের অন্যখানে পোস্টিং হচ্ছে না, মেম্বার বানাই দিল প্ল্যানিং কমিশন। এটা ডিফারেন্ট কথা, কিন্তু হচ্ছে প্ল্যানিং কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট হাইয়েস্ট বডি ফর প্ল্যান ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ। ঠিক আছে, স্যার তাহলে ইআরডি এর মানেটা কি স্যার? এক্সটার্নাল রিসোর্স ডিভিশন নাকি ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট? এটার নাম হচ্ছে ইকোনমিক রিলেশন ডিভিশন। আচ্ছা, যেমন আইআরডি এক এক্সটার্নাল সময় এটার রিসোর্স। নাম ছিল এক্সটার্নাল রিসোর্স ডিভিশন অনেক আগে, কিন্তু এখন এটার নাম হচ্ছে ইকোনমিক রিলেশন ডিভিশন, মানে ইকোনমিক রিলেশন উইথ দ্য ফরেন পার্টনার্স, বাইলেটারাল মাল্টিলেটারাল বোর্ড। সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএনডিপি এরাও যেমন, তেমন জাইকা, কৈকা, হ্যাঁ, চাইনিজদের সাথে সবই, হ্যাঁ, ওরা দেখে এনি প্রজেক্ট হুইচ হ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার ফান্ডিং আছে পার্শিয়াল, সেই সবগুলা ইআরডি তে যেতে হয়। ওই জিনিসগুলো ইআরডি করে, ইআরডি করে আবার প্ল্যানিং কমিশনে পাঠায়।
ঠিক আছে, এই জিনিসগুলো বোঝা ভালো যারা কাজ করেন তার জিনিসগুলোর ফ্লোটা এবং তার সাথে কার কি রিলেশনশিপ। ক্লিয়ার হলাম, থ্যাংক ইউ স্যার। মানে ওই প্ল্যানিং মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি এবং প্ল্যানিং কমিশন তিনটা তো ডিভিশন গুলো খুব ওতপ্রোতভাবে জড়িত। তো কোনটা কারণে ক্লিয়ার হলো। ওতপ্রোত জড়িত, এই জন্য ওতপ্রোত গুলোই দেখানো হয়েছে এখানে, হ্যাঁ। কারণ প্ল্যানিং মিনিস্ট্রি এক জিনিস, প্ল্যানিং কমিশন এক জিনিস, কিন্তু প্ল্যানিং কমিশন ভেরি ইন্ডিপেন্ডেন্ট এন্ড প্ল্যানিং মিনিস্ট্রি ইজ লাইক অ্যানাদার মিনিস্ট্রি। এর মধ্যে আবার তিনটা ডিভিশন আছে প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে। একটা হচ্ছে প্ল্যানিং ডিভিশন, একটা হচ্ছে আইএমইডি, আরেকটা হচ্ছে বিবিএস। হচ্ছে ডিভিশন না, বিবিএস হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফরমেশন ডিভিশনের আন্ডার এজেন্সি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তাহলে তার মানে কি প্ল্যানিং ডিভিশনে একজন সেক্রেটারি থাকে, আইএমইডির একজন সেক্রেটারি থাকে, আর পরিসংখ্যান বিভাগের একটা সেক্রেটারি আছে। হ্যাঁ, সেটা নিয়ে প্ল্যানিং মিনিস্ট্রি, ঠিক আছে। আর প্ল্যানিং কমিশন হচ্ছে ভেরি ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যানিং কমিশনের আমি ইয়েটা দেখিয়েছিলাম কারা কারা থাকে। চেয়ারপারসন থাকে কে? প্রাইম মিনিস্টার। ভাইস চেয়ারম্যান থাকে হচ্ছে প্ল্যানিং মিনিস্টার। আর 6টা সেক্টর ডিভিশনের যে মেম্বার তারা প্ল্যানিং কমিশনের মেম্বার, এই 6। আর মেম্বার সেক্রেটারি থাকে হচ্ছে প্ল্যানিং ডিভিশনের যে সেক্রেটারি উনি এই যে প্ল্যানিং ডিভিশন হচ্ছে প্ল্যানিং কমিশনের সাথে রেস্ট অফ দ্য গভর্নমেন্টের লিয়াজোটা করে আর কি। এই জন্য প্ল্যানিং ডিভিশন সেক্রেটারি থাকে হচ্ছে ওই প্ল্যানিং কমিশনের মেম্বার সেক্রেটারি, ওয়ান অফ দ্য মেম্বার সেক্রেটারি। হ্যাঁ, এটি হচ্ছে আন্ডারে স্যার এনবিআর ছাড়া কি আরো কেউ আছে? কে? আইআরডি তে বললেন স্যার এনবিআর। এনবিআর ছাড়া আসলে কিছু নাই। হ্যাঁ, মানে আছে যেগুলো, সেগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ যারা আর্ন করে না তাদের সাথে লিয়াজও করে। হ্যাঁ, সে এনবিআর তো ট্যাক্স রেভিনিউ করে, নন ট্যাক্স রেভিনিউ বিভিন্ন কালেক্ট হয় বিভিন্ন জায়গায়, সেগুলো তারা হিসাব রাখে, কিন্তু বড় কোনো এজেন্সি না, এনবিআরই তাদের মেইন জিনিস। ঠিক আছে, আইআরডি সেক্রেটারি যিনি এনবিআর চেয়ারম্যান উনি আইআরডি সেক্রেটারি। ঠিক আছে, আইআরডি এর জন্য আইআরডি নাম বেশি শুনবেন না, কিন্তু এনবিআর শুনবেন। ঠিক আছে, আইআরডি নামটা শোনা যায় না বেশি, মানে যাই আইআরডি তাই এনবিআর অলমোস্ট। ঠিক আছে, স্যার বাজেট প্রণয়ন কি স্যার এই এফডি মানে ফাইন্যান্স ডিভিশন করে? হ্যাঁ, পিএফডি করে, ফাইন্যান্স ডিভিশন করে। ফাইন্যান্স মিনিস্ট্রির যে ডিভিশন গুলো আছে তার মধ্যে ফাইন্যান্স ডিভিশন হচ্ছে বাজেট করে, মানে প্রতি বছর যে বাজেট সেটা ফাইন্যান্স ডিভিশন। ফাইন্যান্স ডিভিশনের ডেভেলপমেন্ট বাজেটের ইনপুট গুলো আবার প্ল্যানিং কমিশন থেকে নেয়, এই বছর কেমন প্রজেক্ট আসবে। আবার প্ল্যানিং কমিশন উল্টা ফাইন্যান্স ডিভিশন থেকে বাজেট অ্যাভেলেবিলিটি নেয়, যে আমি যে প্রজেক্ট করবো কত ম্যাক্সিমাম কতর মধ্যে করতে পারবো। বা ইআরডি থেকে নেয় যে ডেভেলপমেন্ট পার্টনাররা কিরকম টাকা দিবে এই বছর। আবার উল্টা প্ল্যানিং কমিশনের ইআরডি কে পাঠায় যে আমাদের এই প্রজেক্ট আছে, ডেভেলপমেন্ট পার্টনার খোঁজো, কে দিবে। এই জন্য বোথ সাইড কমিউনিকেশন। আবার এফডি কে পাঠায় যে বড় বড় প্রজেক্ট নিতে হবে, তুমি ফাইন্যান্সের ব্যবস্থা করো। এই জন্য বোথ ওয়ে। এই জন্য দেখবেন এক ধরনের যারা প্রজেক্টের একটা টানাপোড়েন থাকে বিটুইন প্ল্যানিং কমিশন অ্যান্ড ফাইন্যান্স ডিভিশন, কে কার উপরে। এটা নিয়ে একটা টানাপোড়েন থাকে। থ্যাংক ইউ স্যার ফর এই জিনিস কনসেপচুয়ালি কি ঠিক আছে তো, না? বুঝতে পারছেন তো জিনিসগুলো? আপনারা যারা এজেন্সিতে কাজ করছে, এজেন্সি প্রজেক্ট ডিপিপি করে দিবেন হচ্ছে মিনিস্ট্রিকে, মিনিস্ট্রি সেটাকে পাঠাবে প্ল্যানিং কমিশনের ওই আপনার এজেন্সির জন্য যে সেক্টর ডিভিশন বা আপনার মিনিস্ট্রির জন্য সেই সেক্টর ডিভিশন, সেখানে তারা একটা পিইসি মিটিং করবে। মিটিং করে যদি মনে হয় যে এটা মানে প্রয়োজনীয়, তখন তারা একনেকে পাঠাবে ফর অ্যাপ্রুভাল। যদি 50 কোটি টাকার বেশি হয়, 50 কোটি টাকা কম হলে প্ল্যানিং মিনিস্ট্রি এটা পাস করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে সেক্টর ডিভিশন কিছু কোনো একটা নকশা ধরেই এটা আবার রিকাস্টের জন্য পাঠায় হচ্ছে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি আবার আপনাকে পাঠাবে, আপনি এটাকে আবার ঠিকঠাক করে আবার পাঠাবেন, আবার এটা উপরে উঠবে। এইভাবেই হয়। একনেক প্রজেক্টটা পাস করলে, প্রজেক্ট পাস হয়ে গেল, তখন একটা প্রশাসনিক আদেশ হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, তারপরে প্রজেক্ট ডিরেক্টর, আমাদের ভাষায় পিএম নিয়োগ হয়, প্রজেক্ট শুরু হয়ে যায়, বাজেট অ্যালোকেশন হয় এইভাবে। হ্যাঁ, তারপর যখন এক্সিকিউশনে যায় তখন আপনার কয়েকটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আপনার ফান্ড অ্যালোকেশন কিভাবে করে, এটা। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ারের যে অথরিটি কি, আপনি পিডি কত কোটি টাকার মধ্যে পাস করতে পারবেন। তারপর আপনার হেড অফ অর্গানাইজেশন যে উনি চিফ ইঞ্জিনিয়ার, উনি কত পাস করতে পারবেন। তার থেকে বেশি হলে আপনাকে যেতে হবে মিনিস্ট্রিতে। হ্যাঁ, তার থেকে বেশি হলে অনেক সময় পারচেস কমিটি যেতে হয়, ক্যাবিনেট পারচেস কমিটি। এটা আর অন্য আলাপ, এটা আমরা
এই কোর্সে কভার করছেন, হ্যাঁ, এইভাবে এক্সিকিউশনের সময় হবে। কোনো কোশ্চেন আছে ওই জিনিসগুলো নিয়ে যেগুলো আমি বললাম? সংক্ষেপে যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল পাওয়ার এবং কি বলে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার আর একটা ফান্ড রিলিজ প্রসিডিউর, দুইটা জিনিস, এই দুইটা জিনিসের পরিচয় আছে? যারা প্রজেক্টে কাজ করেন, জি স্যার। আপনাকে ধরেন 300 কোটি টাকা দিলে একটা প্রজেক্ট শুরু হওয়ার পরে, টোটাল প্রজেক্ট 300 কোটি, আপনার প্রথম বছরে তো পুরো টাকা আপনাকে দিবে না, হ্যাঁ, এবং প্রতি বছরে কিন্তু আপনাকে 4টা কিস্তিতে টাকা দেয়। তারপর আপনি টাকাটা কিভাবে রিলিজ করবেন সেটা একটা প্রসিডিউর আছে, ফান্ড রিলিজ প্রসিডিউর, হ্যাঁ। এটাকে আরেকটা হচ্ছে অ্যালোকেশন অফ ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার, মানে আপনি ধরেন একটা জিনিস প্রজেক্ট করতে যাই, আপনি জিনিস একটা 5 কোটি টাকার একটা পারচেজ করবেন। এখন আপনি এসপিডি 5 কোটি টাকার পর্যন্ত কি আপনি অ্যাপ্রুভাল দিতে পারেন না পারেন না, এটা জানতে হবে। যদি না পারেন তাহলে আপনাকে আপনার যে অর্গানাইজেশন হেড, হ্যাঁ, সে চিফ ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, তার কাছে পাঠাতে হবে। আর যদি এটা 5 কোটি যদি চিফ ইঞ্জিনিয়ার এর মধ্যে না থাকে, তখন সেটা ওই লাইন মিনিস্ট্রি সেক্রেটারিকে পাঠাবে। আর যদি তার চেয়েও বেশি হয়ে যায়, তখন ক্যাবিনেট কমিটি আছে ফর পারচেস, ক্যাবিনেট পারচেস করুন, তখন ওখানে চলে যায়। এটা বলে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার। এই জিনিসটা আপনার প্রজেক্ট চালাতে হলে লাগে, ওইটা জানা লাগে। আর আরেকটা জিনিস আছে বললাম, ফান্ড রিলিজ প্রসিডিউর, আপনি কিভাবে ফান্ডগুলো রিলিজ করবেন। ফান্ড রিলিজ করে কিন্তু ফাইন্যান্স ডিভিশন এবং আপনার মিনিস্ট্রি মিলে। এই জন্য আপনি ফান্ড রিলিজ আপনাকে করতে হবে। 300 কোটি একবারে টাকা দিবে না কিন্তু, হ্যাঁ। 300 কোটির মধ্যে প্রথম বছর হয়তো 50 কোটি খরচ হবে, 3 বছরের প্রজেক্ট, শেষে দিয়ে খরচ বেশি হবে। 50 কোটি আপনাকে একবারে দিবে না, প্রথম কিস্তিতে নিবেন, মানে প্রতি বছরে 4টা কিস্তি হয়। ফার্স্ট ইনস্টলমেন্টে আপনি একটা অর্থ নেবেন, সেটা আপনি প্রসিডিউর আছে, হ্যাঁ। ওই দুটো ডকুমেন্ট আমি শেয়ার করে দিব, কিন্তু নট ফর দ্য ইয়োর কোর্স বাট ফর ইয়োর মানে রিসোর্স, হ্যাঁ, শেয়ার করে দিব ওই দুটো ডকুমেন্ট, একটা ফান্ড রিলিজ প্রসিডিউর আর একটা কি ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আপনাদের একটা কুইজ নিব, মনে আছে তো, তাই না? ওইটার টপিকটা হচ্ছে শিডিউল, ঠিক আছে? ছোট ছোট কোশ্চেন হবে, খুব বড় কিছু না, আমরা ছোট করে বিয়ে করে নিব। আর লাস্ট ক্লাসে আমরা একটা মোটামুটি একটা রিক্যাপ করব, হ্যাঁ, মোটামুটি রিক্যাপ করব। আপনাদের কিছু কোয়ারি থাকলে, হ্যাঁ, ওপেন, আপনারা একটু দেখে আসলে কোনো প্রশ্ন হলে করবে না, ওপেন হবে, হ্যাঁ, ওপেন থাকবে ওই দিন। মোটামুটি সিলেবাস এখানেই শেষ, এখানে মোটামুটি সিলেবাস শেষ। এখন ওই দিন একটা ছোট্ট একটা আলাপ করে আপনাদের একটা রিক্যাপ হবে, হ্যাঁ, রিক্যাপ হবে। ছোট্ট একটা দুই একটা ছোট টপিক হয়তো মিস থাকতে পারে, ওগুলো একটু আমি অল্প 15-20 মিনিট আলোচনা করে উই উইল গো ফর দ্য রিক্যাপ এন্ড কুইজ হবে, ঠিক আছে? কুইজে কয়টা কোশ্চেন থাকবে কুইজে স্যার? খুব সংক্ষিপ্ত, ধরেন ছোট ছোট 4টা কোশ্চেন থাকবে, কয়টা? 4টা ছোট 4টা কোশ্চেন থাকবে, স্যার জি স্যার, ছোট 1 পেজের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে কুইজ কোনো ডিফিকাল্ট হবে না, স্যার। জাস্ট শিডিউলের জিনিসগুলো একটু ভালো করে দেখে আসে, হ্যাঁ, জি স্যার। শিডিউলটা দেখে আসলে তাহলেই হবে। আর নেক্সট ক্লাস তো বোধহয় 9th না? জি স্যার। ওটা তো আমাদের লাস্ট ক্লাস হবে, তাই তো?